চতুরঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সবকিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজনের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করে আনন্দিত উল্লসিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। সাথে আছি সৌরভ আপ্পা। যখন দুঃসময় তাড়া করে মানুষ তখন সুখের দিনগুলোর কথাই ভাবে। সে যে ওই দিনগুলোতে সুখের স্মৃতি নিয়ে রোমাঞ্চিত হয়, অনুপ্রাণিত হয়, তেমনি আমাদের গানের এই দুঃসময়ে আমরাও স্মরণ করি গানের সোনালী অতীতকে। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি সেই দিনগুলোতে যারা গানকে নান্দনিকতা দিয়েছিলেন। সেই সব মানুষের মধ্যে অন্যতম কিংবদন্তি সঙ্গীতজ্ঞ বশির আহমেদ। 18ই নভেম্বর ছিল গুণী এই শিল্পীর 86তম জন্মবার্ষিকী। আজ চতুরঙ্গ সাজানো হয়েছে তাকে স্মরণ করে। চতুরঙ্গে আমাদের সাথে আছেন বশির আহমেদের গুণী দুই সন্তান সঙ্গীতশিল্পী হুমায়রা বশির এবং রাজা বশির। স্বাগত আপনাদের দুজনকেই আজকের আয়োজনে এবং দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সম্প্রতি তো আজ সঙ্গীতজ্ঞ বশির আহমেদের জন্মবার্ষিকী আপনারা পালিত হলো এবং আপনারা একটি প্রতি বছরই একটি আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেন, এবং এবারের আয়োজনটি কী ছিল এবং কিভাবে এই বছর আসলে সম্পূর্ণ করলেন দিনটিকে? আসলে হয়েছে কি যে বাবার জন্মদিন তো আমরা বাবা থাকতেই সব সময় খুব সুন্দর করে পালন করতাম, যে দিনটি আমরা খুব মিস করি। কিন্তু বাবা চলে যাওয়ার পরে আমরা দুই ভাই বোন আমরা একটি সম্মাননার আয়োজন করি, যেটি হচ্ছে বশির আহমেদ সম্মাননা। তো এটি ছিল 2019 থেকে আমরা এটি শুরু করেছিলাম, আমাদের পদচারণা হয়েছে। তো এই অনুষ্ঠানটিতে আমরা আসলে গুণী শিল্পী যারা আছেন তাদেরকে আমরা সম্মাননা জানাই। তো এটা 6টা ক্যাটেগরিতে হয়। তো এইভাবে করে চলে আসছে আমাদের এই সম্মাননা অনুষ্ঠানটি। লাস্ট ইয়ার আমরা আরেকটি ক্যাটেগরি অ্যাড করেছি, সেটা হচ্ছে প্রবাসী বাঙালি। এইটা ক্যাটেগরি অ্যাড করার কারণ হচ্ছে আব্বা সবসময় বলতেন যে আসলে যারা প্রবাসে থাকেন তারাও কিন্তু দেশকে নিয়ে অনেক চিন্তা করেন। তো পুরো বিষয়টা কিন্তু আমরা আব্বার কথা, আব্বার যে পথ আমাদেরকে দেখিয়েছেন, আমরা কিন্তু এখনও সেই পথেই হাঁটছি, মা দেখানো পথ ধরেই হাঁটছি। তো পুরো বিষয়টা সেইভাবেই আয়োজন করা থাকে। আর জন্মদিনের যে বিষয়টা বললেন, যে আপা যেটা বললো যে আগে যখন ছোট ছিলাম তখন আব্বার যে গানের ক্লাসটা ছিল, সেই গানের ক্লাসে সবসময় একটা সারপ্রাইজ পার্টি হতো। সব স্টুডেন্টরা হঠাৎ করে মানে কেক নিয়ে হাজির হতো সব। আসলে সেই দিনগুলো আসলে অন্যরকম মজা ছিল, এখন আসলে মিস করি। অবশ্যই। আর আপনাদের বাবা এবং মা দুজনেই তো গানের মানুষ এবং বাংলাদেশের খুবই কিংবদন্তি দুইজন শিল্পী, মিনা বশির এবং বশির আহমেদ, এবং তাদের ঘরের সন্তান আপনারা, এবং এই লেগেসি বহন করে যাচ্ছেন এখনও। এবং সেই সময়ের যে আমরা একটু আগেও বলছিলাম যে আমাদের সোনালী সময়ের যে গানের ধারা, সেই ধারা কিন্তু এখনও আপনারা চর্চায় রেখে যাচ্ছেন, কারণ এখন গানের গতি প্রকৃতি অনেকটাই বদলে গেছে। এই সময়ে নতুন ধরনের গান চলছে অনেক রকম, বিশেষ করে ওয়েস্টার্ন মিউজিকের একটা বড় প্রভাব চলে এসেছে আমাদের এখানে। এমনকি আমাদের এখানে যারা আধুনিক গান করছে বা ক্লাসিক্যাল মিউজিক করছে অথবা ফোক মিউজিক করছে, তাদের মধ্যেও কিন্তু ওয়েস্টার্ন ঘরানার একটা ব্যাপার চলে এসেছে, অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক কিছু। সেই তুলনায় আপনারা এখনও সেই ধরনের কাজগুলোই চালিয়ে যাচ্ছেন এবং ওই ধরনের গান নতুন করে নিজেদের কাজও করছেন। বিশেষ করে রাজা ভাই তো আমি জানি কম্পোজার হিসেবেও কাজ করছেন এবং স্টুডিও আপনার আছে মোহাম্মদপুরে, যতদূর জানি, আমি গিয়েছিও আপনার স্টুডিওতে। অসাধারণ ভালো একটা পরিবেশ তৈরি করেছেন আপনি। নতুন কাজ কি চলছে আসলে, নিজের কাজ কম্পোজিশন? তার আগে আমি বলবো যে এই বছর আমার সৌভাগ্য হয়েছে যে আমি অস্ট্রেলিয়া থেকে সাউন্ড প্রোডাকশনের উপরে কোর্স করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো একটা মাত্রা অ্যাড হয়েছে আমার ক্যারিয়ারে। এটা আমার অনেক ইচ্ছা ছিল যে দেশের বাইরে যদি কোনোদিন আমি পড়ার সুযোগ পাই। তো আব্বা আম্মার দোয়াতে এটা হয়েছে। নতুন কাজ যেটা বলবো, ইতিমধ্যে আমরা মেলোডি জাংশন সিজন 2 স্টার্ট করতে যাচ্ছি, যেটা আমরা কোভিডের আগে করেছিলাম মেলোডি জাংশন সিজন 1, যেখানে গীতিকার ছিলেন এনামুল হক অপু। আমরা 12টা গান কমপ্লিট করেছিলাম। এবার আবার 12টা গানের প্রজেক্ট নিয়েছি। এটার গীতিকবি হচ্ছেন শিফাত শাহরিয়ার ভাই এবং আমি হচ্ছি কম্পোজার আর আপা হচ্ছে হোস্ট। বাহ, একদম দারুণ একটা কম্পোজিশন। বিষয়টা হচ্ছে যে বিভিন্ন শিল্পীদেরকে নিয়ে আমরা কাজ করব। অবশ্যই এই বিষয়ে আমরা কথা শুনবো, অবশ্যই আমাদের সময় পড়ে আছে, আমরা এই বিষয় নিয়ে কথা শুনবো। তার আগে রাজা ভাই অথবা হুমায়রা আপু, আপনারা কেউ যদি আমাদের একটি গান শোনাতেন, বিশেষ করে যেহেতু আজকে স্যারকে আমরা স্মরণ করছি, শ্রদ্ধেয় বশির আহমেদকে, যদি তার কোনো একটি গান আপনারা শোনাতেন।
গান শুরু করার আগে প্রথমেই আমি আসলে ধন্যবাদ জানাবো ডিবিসিকে যে এত সুন্দর একটি আয়োজন করেছেন। কারণ হচ্ছে যে বাবাকে ট্রিবিউট করেই এই প্রোগ্রামটি করা হয়েছে, এই জন্য আপনাকেও ধন্যবাদ এবং ডিবিসি চ্যানেলকেও ধন্যবাদ। তো রাজাই শুরু করো। হ্যাঁ হ্যাঁ, বাবার গান দিয়ে শুরু করো তাহলে। তো বাবার গান দিয়ে অবশ্যই করব। তো বাবার সেই জনপ্রিয় গান আমাকে পড়াতে যদি এত লাগে ভালো, প্রয়াত কানাতুর রহমান ওনার কথা এবং সুরে। আমাকে পড়াতে এত লাগে জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে এত লাগে ভালো। আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি, দিয়েছো আঘাত যত সবই তা সয়েছি, আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি, দিয়েছো আঘাত যত সবই তা সয়েছি, নিঠুর গো তবু তোমাকে লেগেছে ভালো, তোমাকে বেসেছি ভালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে এত লাগে এই হৃদয়ে ধূপ সম তোমারই পূজা, যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, এই হৃদয়ে ধূপ সম তোমারই পূজা, যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কিছু তার সুরভি, কিছু তার বেদনা, উড়বে তোমার মনে যেখানে থাকো না, কিছু তার সুরভি, কিছু তার বেদনা, উড়বে তোমার মনে যেখানে থাকো না,
সেদিনে সে স্মৃতি জানি গো তোমার মনে জ্বালবে না আলো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ। কালজয়ী এইসব গান আসলেই চিরকালের গান। এইসব এত আসলে, সুরের আসলে। ডাইমেনশন, কর্ড এবং নোটেশনে এত ডাইমেনশন, এই গানগুলো আসলেই আমাদের প্রতিদিন শেখার মতো। কারণ প্রতিদিন এখন শেখার যারা মতো, আমরা গান চেষ্টা করছি গান করার, তাদের এই গানগুলো আসলে নিয়মিত চর্চা করা উচিত। সুরের কত গতি প্রকৃতি হতে পারে, একদম, একদম। অনেক আসলেই ধরনের তাই। ধারণা তৈরি হতে আসলে পারে। হয়েছে কি যে আমাদের লার্নিং কার্ভটা সবসময় তো উঁচুর দিকেই যায়। তো এখন সঙ্গীতটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। তো এখন হচ্ছে যে আমরা ডিজিটালাইজড হয়ে এখন বাবা মা যেহেতু নেই, তো বাবা মার এই গানগুলোই যখন আমরা চর্চা করি, তো আমাদের লার্নিং কার্ভটা কিন্তু নিচে পড়ে যায়নি, ওটা অনবরত উপরের দিকেই যাচ্ছে। তো এটা হচ্ছে সব কিছুই হচ্ছে উপরওয়ালার দান এবং বাবা মার ব্লেসিং, এবং আপনারা তো আছেনই। এই আশীর্বাদ আপনাদের উপরে চিরন্তন থাকুক, চিরস্থায়ী হোক। আপু, একটি গান যদি আপনি শোনাতেন। নিশ্চয়ই শোনাবো, এবং বাবারই গান শোনাবো। কিন্তু এই কথাটা না বললেই নয় যে এই গানটি আমি যতদূর আপনার সাথে কথা বলে শুনেছি যে আপনার মার খুব পছন্দ ছিল। তো আমি আপনার মাকেও মনে করে, বাবা মা তো আছেনই, আপনার মাকে মনে করেও এই গানটি গাইবার চেষ্টা করছি। এই গানটিও সুর এবং কথা প্রয়াত খানাতা রহমান উনি লিখেছেন এবং সুর করেছেন, বাবা গেয়েছেন, এবং ছবির নাম হচ্ছে আপন পর। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা, যারে বাঁধন কেটে যা, যারে হৃদয় ভেঙে যা, শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়, শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা।
যদি যান, যারে যাতে যদি যান। অসাধারণ অসাধারণ, অনেক ধন্যবাদ। এই পর্যায়ে একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন দুই গুণী সঙ্গীত শিল্পী হুমায়রা বশির এবং রাজা বশির। দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। বিরতির আগে অসাধারণ কিছু গান শুনছিলাম। এবার জানতে চাচ্ছি রাজা ভাই আপনার কাছে যে আমি যখন আপনার স্টুডিওতে প্রথম গিয়েছি আমি দেখেছি সেই একদম পুরনো আমলের যে প্রাচীন স্পুল রেকর্ডিং সিস্টেম, এটা ছিল আপনাদের বা এখনো আছে আপনাদের বাসায়। এটা সম্ভবত আমাদের শ্রদ্ধেয় বশির আহমেদ ওনার স্মৃতিধন্য, এবং এই সময় আপনাদের বাসায়ও রেকর্ডিং স্টুডিও ছিল ওই সময়ও। আমরা সেটা ছিল আমাদের বাসায় স্টুডিও অনেক আগে থেকে। তখন আপনি যেটা বলেন স্পুলের, তখন স্পুল 2 ট্র্যাক ছিল। তা আব্বা যে গানগুলো মাস্টার করতেন আমাদের অন্য স্টুডিও থেকে, সেটা আবার এখানে বাসায় এসে ডাব করতেন। আচ্ছা, তো তখন থেকেই আমাদের সারগাম সাউন্ড স্টেশন আমাদের স্টুডিওর নাম, তখন থেকে এটা আসলে স্টার্ট। এরপরে ফর্মালি আব্বা নিজের হাতে এটা স্টুডিও ফর্ম করেন। আমার মানে এটা 1990-তে 90s-এর দিকে। তখনও যে ক্যাসেট 4 ট্র্যাক, আপনি তো জানেন ক্যাসেট 4 ট্র্যাক দিয়ে আমাদের স্টার্ট, পথ চলা শুরু। ওখানেই আমার একটু আমি বলে নিই যে সেটা হচ্ছে যে বাবা যখন বললেন যে এরকম স্টুডিও করবেন বা রেকর্ডিং হবে, তখন আমরা একদম মানে অবাক হয়ে যেতাম যে কি বলে, বাসায় এরকম আমাদেরও কি স্টুডিও হতে পারে? স্টুডিও মানেই তো বাইরে যে রেকর্ডিং করতে হবে, গান গাইতে হবে। তো ওইটা একদমই মাথার মধ্যেই ছিল না। ওই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি, কারণ ওই সময়টাতে যে সময়টা আব্বা স্টুডিও করার প্ল্যান করলেন, ওই সময়টাতে স্টুডিও এত অ্যাভেলেবল ছিল না। হোম স্টুডিও তো প্রশ্নই ওঠে না। তখন আব্বা নিজের হাতে ভোকাল বুথ তৈরি করেছিলেন। সেটার সাইজ ছিল টেলিফোন বুথের মতো। আব্বা কাঠের কাজে অনেক ভালো পারতেন। আমি সবসময় আব্বাকে অ্যাসিস্ট করেছি, আব্বার অ্যাসিস্ট্যান্ট আমি ছিলাম। তো প্রত্যেকটা কাঠ মানে ড্রিল দিয়ে ছিদ্র করা, স্কেল দিয়ে মেপে মেপে আমাকে সব সাউন্ডের মেজারমেন্টগুলো দিয়ে আব্বা নিজের হাতে ভোকাল বুথ তৈরি করলেন। আর সেটা ওই 4 ট্র্যাকস ক্যাসেট রেকর্ডার দিয়ে আমরা শুরু করলাম। এবং সাউন্ড প্রুফটাও আব্বা নিজেই করেছেন, পুরো ওয়ালে যেভাবে করে করতে হয় এটা টোটালটা নিজে করেছেন। মানে সাউন্ড অ্যাকুস্টিক তো আসলে একটা দুরূহ বিদ্যা, এটার জন্য সারা পৃথিবীতে অনেক স্পেশালিস্ট থাকে। আমাদের দেশে যেহেতু নেই, আমাদের এই যে গুণী সঙ্গীত শিল্পী যারা আমরা ভাবতে পারি তারা আসলে পুরনো দিনের, তারা আসলে কতটা আধুনিক ছিল এই কথাগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি। আসলে আব্বার কথা বলতে গেলে আমার মনে হয় এই এপিসোডে বলা শেষ করা যাবে না। তারপর আমি যত পারছি তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। আব্বার গুণের দিক থেকে আব্বা কিন্তু ছিলেন আসলে একজন শিল্পী। আব্বা শুধু গান করতেন না, ড্রয়িং করতেন। আমাদের বাসায় এখনো স্কেচ করতেন, পেন্সিল স্কেচ করতেন, পোর্ট্রেট করতেন আব্বা। এখনো আমাদের বাসায় যে সেন্টার টেবিল, তারপর ডাইনিং টেবিল, এগুলো সব বাবা নিজের হাতে তৈরি করা। অবশ্যই আসলে তো শিল্পীরা আসলে সর্বাঙ্গীনভাবে। আমি আরেকটা কথা উল্লেখ করতে চাই। আমরা সিলেটে গিয়েছিলাম, আমরা বেড়াতে গিয়েছিলাম। তো ওখান থেকে আমরা চা বাগান দেখছি। তো ওখানে চা বাগান থেকে চায়ের গাছ, চায়ের গাছ উঠিয়ে নিয়ে আসা হলো বাসায়। তো দেখলাম ওই চায়ের গাছ থেকে পাপা কিন্তু বানিয়ে ফেললেন, ল্যাম্প বানিয়ে ফেললেন। মানে ক্রাফটসেও তার একটা বড় ক্রাফটসেও মানে কোনো কিছু ফেলতে দিতে হতো না। মানে একটা তাওয়া আছে না, মানে রান্নার তাওয়া যেটাতে রুটি সেকে, রান্নার তাওয়া দিয়েও আমাদের বাসায় একটা ল্যাম্প আছে। ওয়াও, অসাধারণ। এমনকি সাবানদানি হয় না, সাবানদানির যে নিচের যে অংশটুকু যাতে সাবান ভিজে গলে না যায়, ওটারও আব্বা নিজের হাতে তৈরি করে, ওটা এখনো আমাদের বাসায় আছে, এখন আমরা ইউজ করি। অসাধারণ। এবং এই মানুষগুলো আসলে এই কারণেই মানে সব্যসাচী এবং গুণী। আমরা কি আরেকটি গান শুনতে পারি নাকি ভাইয়া? যদি আপনি শোনাতেন প্রথমে একটি গান আমাদের, নিশ্চয়ই কোনো গান যদি আমাদের শোনান। এটাই তো একটা গুরু দায়িত্ব, যেহেতু বাবা মায়ের প্রোগ্রাম আজকে, তো নিশ্চয়ই শুনবো। আচ্ছা, এই গানের ছোট একটা কাহিনী আছে, যদি আপনি বলেন, যদি সময় যদি আমাদের থাকে। গানটি হচ্ছে অনেক সাদের ময়না আমার বাঁধন খেতে চায়, আব্বার অনেক জনপ্রিয় গান, ময়নামতি সিনেমার ময়নামতি সিনেমার গান। তো এইটা প্রথম দিকে আব্বা গিয়েছিলেন কিন্তু সিনেমার জন্য, এবং সম্ভবত এটা তো ওনারই সুর করা। হ্যাঁ, বাবার সুর করা। তো ডেফিনেটলি ও সিকোয়েন্সটা তো স্যাড সিকোয়েন্স ছিল। এরপরে যখন 2003-এ যখন আপার যখন বিয়ে হয়, তখন বাবা এই গানটি বিয়ের মঞ্চে শেষবারের মতো গান গিয়েছিলেন, লাইভ গিয়েছিলেন। কারণ আমাদের বিয়ের আয়োজনটা এরকম ছিল যে আমরা বিয়ের মঞ্চে আমাদের গানের আয়োজন ছিল, সব জনপ্রিয় শিল্পীরাও এসেছিলেন গাইতে। তো আব্বা যখন গাচ্ছেন, যখন ওর বিদায় হচ্ছে, তখন আব্বা যখন গাচ্ছে, তখন আব্বা শুধু
অ্যাডলিব যে পার্টটা ওই পার্টটাও পুরোটা গাইতে পারেননি, কারণ আব্বার ফিলিংসটা এরকম হলো যে ময়না হচ্ছে মানে তার কন্যাই, তো তার শিকল ছেড়ে চলে যাচ্ছে, তো ওই ফিলিংসটা আব্বা নিতে পারেননি। তো সেদিন মানে মা আমাকে ডেকে তাড়াতাড়ি বললেন যে তাড়াতাড়ি মঞ্চে যা, আর আপা তো তখন কান্নাকাটি করছে। তো সেদিন থেকে আমি এই গানটা মানে আব্বার পারমিশন নিয়ে আব্বার হাত ধরে আমি এই গানটা আমাকে আব্বা দিলেন। আর এখন ভাইয়া যেটা হচ্ছে যে আসলে ময়না কিন্তু এখন আমাদের বাবা মাই। তো এই গানটি আসলে যখনই আমরা গাই, যেমন এই যে আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাজে, তো এই যে প্রতিদিন যে বাবার কণ্ঠে এই ওঠ রেয়াজ করতে আম্মি উঠাতেন, তো এই জিনিসগুলো আসলে প্রতিটা ওয়ার্ড প্রতিটা লাইন আসলে না একদম কানেক্টেড এখন আমাদের। কিন্তু তারা আসলে থেকে যাবেন ভক্তদের ভালোবাসায় আপনাদের স্মৃতিতে। আমি অবশ্যই যারা ভক্ত আছেন তাদেরকে অবশ্যই বলবো যে বাবা মার জন্য অবশ্যই তারা দোয়া রাখেন, যাতে প্রার্থনা সবারই থাকবে। গানটাই আমরা শুনে ফিরি, চেষ্টা করছি। অনেক সাধে ময়না বাঁধন কেটে অনেক সাধে ময়না আমার বাঁধন কেটে যা, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি। অনেক সাধে ময়না আমার বাঁধন কেটে যা, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি। অনেক সাধে ময়না ডাকবে না সে সকাল দুপুর সাজে, বলবে না মনে কথা মধুর মধুর লাজে। আর তো আমার ডাকবে না সে সকাল দুপুর সাজে, বলবে না মনের কথা মধুর মধুর লাজে। গাইবে না সে গান আমারি দূর আকাশের গান, মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি। অনেক সাধে ময়না
কত সুখের স্বপন ছিল দুটি নয়ন ভরে চিনেছিলাম দুজনারে কত আপন করে কত সুখের স্বপন ছিল দুটি নয়ন ভরে চিনেছিলাম দুজনারে কত আপন করে মিলন মালা আজ খুলে গো যায় সে চলে যায় মিছে তারে শিকল দিলাম রাঙা অনেক সাধে ময়না আমার বাঁধন কেটে যায় মিছে তারে শিকল দিলাম রাঙা অনেক সাধে ময়না অনেক ধন্যবাদ। you, আমাদের আরেকটি thank you, বিরতি thank নেওয়ার you. সময় হয়ে গেছে। চতুরঙ্গের আড্ডা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের রাত চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন দুই গুণী সঙ্গীত শিল্পী হুমায়রা বশির এবং রাজা বশির। দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আজকের এই আয়োজন আমাদের যেহেতু শ্রদ্ধেয় বশির আহমেদকে নিয়ে আয়োজিত এবং আপনাদের দুজনেরই তিনি পিতা এবং তার সন্তান আপনারা, তার সাহচর্যেই বড় হয়েছেন। নানা স্মৃতি তো থাকবেই, কিন্তু আজ আমরা কিছু গানই শুনতে চাচ্ছি আসলে স্যার, যেহেতু এটা আমাদের শেষ পর্ব। আপু, আপনি যদি একটি গান শোনাতেন। তার তো অনেক কালজয়ী গান আছে এবং এখনও অনেক জনপ্রিয় সেই সব গানগুলো, কোনো একটি গান যদি আমাদের শোনাতেন। ময়নামতি ছবিরই গান গাইতে ইচ্ছে করছে একটি, বাবার সুর করা এবং বাবার গাওয়া কথা সৈয়দ শামসুল হক ওনার জি প্লিজ গাবার চেষ্টা। দেখো না আমারে তুমি কাছে, দেখো না, দেখো না আমারে
ধন্যবাদ আপনাকেও এত তাই তো, সুন্দর করে এত সুন্দর করে বাজিয়েছেন, খুব চেষ্টা ভালো করছি, লাগলো। অনেক ধন্যবাদ। এবং সেই সাথে আসলে তো এই গানগুলো অসাধারণ, বিশেষ করে খানাউতুর রহমান এবং শ্রদ্ধেয় বশির আহমদের যে জুটি, অনেক অসাধারণ আমাদের গান উপহার দিয়েছেন তারা, এবং এই গানগুলো আসলেই চিরকালীন এবং দীর্ঘদিন থেকে যাবে। এবং এই গানগুলোর বেশিরভাগই কিন্তু রেডিও থেকে, তারপরে ফাংশন থেকে, তারপর কিন্তু ছবিতে, একেবারে কিন্তু ছবিতে যে হিট হয়নি, এটা রেডিও থেকেই হিট করা একটি গান, ওটা পরে একদমই ছবিতে প্রথমে রেডিও গেছে। থেকে গণমানুষের কাছে পৌঁছে যাওয়া, সেই জনপ্রিয়তার ভিত্তি করে তারপরে সিনেমাতে নিয়ে আসা। আজকে এই যুগে তো এটা চিন্তাই করা যায়। অবশ্যই অবশ্যই, সেটাই। আসলে আমরা একদম আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। এই দুই গুণী মানুষকে নিয়ে আমরা সাথে ছিলাম আজ, আপনাদের দুজনকে নিয়ে, এবং শ্রদ্ধেয় বশির আহমেদ এবং মিনা বশিরের সন্তান আপনারা। এবং আমরা আজকে একটি শেষ গান এখন শুনতে চাচ্ছি, এবং আজকে দর্শকদের কাছে আমরা এখন বিদায় নিয়ে আসব। বিদায় নিয়ে আসার পর একটি আপনাদের গান শুনতে, যদি সবচেয়ে ভালো হয় যদি দুজন মিলে একটি ডুয়েট গান শোনাতে পারেন, এবং একটি গান শুনতে শুনতে আজকের আয়োজন আমরা শেষ করব। চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন, সঙ্গেই থাকুন 24 ঘন্টা। এখন যে গানটি গাইবো সেটি হচ্ছে বাবা মার প্রেম কাহিনী। আচ্ছা। বাবা এবং মা আসলে নেপাল এবং ইন্ডিয়া, দু দেশ এবং দু ধর্ম, হিন্দু এবং মুসলিম, এই দুই ধর্ম মিলিয়ে তারপরে ওনারা মুসলিম হন এবং তারা এই দেশে চলে আসেন। তারপর সবাই জিজ্ঞেস করতো যে আপনাদের আসলে বিয়ে হলো কিভাবে করে। তো এই উত্তর দিতে দিতে তারা এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলেন, বাবা বললেন না, এবার গানই করে ফেলতে হবে। হ্যাঁ, গানে এই উত্তরটা হয়ে যায়। সেই প্লিজ আমরা গানটি শুনতে জি নিশ্চয়ই। ওগো প্রিয়তমা, ওরা জানতে চেয়েছে তুমি আমার সোহাগিনী হলে কেমনে। ওগো প্রিয়তমা, ওরা জানতে চেয়েছে তুমি আমার সোহাগিনী হলে কেমনে। বলো তুমি আমার সোহাগিনী হলে কেমনে। মনিহার পেয়ে কি বাঁধনের তরে কি, ছলনার ছলে কি ক্ষণিকের ভুলে কি। স্বপ্ন বিভোর হলো অন্তর, নয়নে নয়ন রেখে সুর সেধেছি। এমনি করে আগো একদিন দুজনে কুজন তুলে নীড় বেঁধেছি, নীড় বেঁধেছি, নীড় বেঁধেছি। বলো তবে বলো কবে কোন সে লগনে। বলো তবে বলো কবে কোন সে লগনে। তোমার আমার ভালোবাসা হলো কেমনে। বলো তোমার আমার ভালোবাসা হলো কেমনে।